Okay, as I promised earlier that I will be explaining the sonnet number 18, that is shall I compare thee to a summer's day to you. যেমনটা আগে বলেছিলাম যে shall I compare thee to a summer's day, শেক্সপিয়ারিয়ান সনেট নাম্বার 18টা আমি এক্সপ্লেন করব বা এক্সপ্লেন করার চেষ্টা করব তোমাদের কাছে, so that you can the students better understand the sonnet, its theme, what does it deal with, যেন তোমরা বুঝতে পারো যে সনেটটা কী নিয়ে ডিল করছে, এর বিষয়বস্তু কী, এটা আমরা বোঝার চেষ্টা করব। যে কোনো কবিতা বা যে কোনো লিটারেরি পিস আমরা বোঝার চেষ্টা করতে পারি মাত্র, এটা জরুরি না যে আমরা সবসময় সেটা বুঝতে সফল হব। এটা সর্বোপরি একটা চেষ্টা যে কোনো লিটারেরি ওয়ার্ককে বোঝার, সেটা একটা কবিতা হোক বা গল্প হোক বা নাটক হোক বা যাই হোক না কেন, এনি লিটারেরি ওয়ার্ক উই ক্যান মেক দ্য এন্ডেভার অনলি টু আন্ডারস্ট্যান্ড ইট, টু ইন্টারপ্রিট ইট। এবং এটার ইন্টারপ্রিটেশন এবং এক্সপ্লেনেশন কোনো একটা জায়গায় গিয়ে শেষ হয় না, এটার একটা বহুমুখী দিক থাকে, তবুও যতটা সম্ভব আমরা সেটা বোঝার চেষ্টা করব। এনিওয়েজ, sonnet number 18 out of 154 sonnets that Shakespeare composed, 154টা সনেট যা শেক্সপিয়ার লিখেছিলেন, সেই 154টা সনেটের মধ্যে সনেট নাম্বার 18 অত্যন্ত সিগনিফিক্যান্ট এবং তাৎপর্যপূর্ণ একটা সনেট। এবং এই সনেটটির সেই অর্থে সেরকম কোনো টাইটেল নেই, ইট হ্যাজ নো সাচ টাইটেল, কিন্তু আমাদের সুবিধার্থে এই সনেটটি মোরাললেস শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে এই টাইটেলটা দিয়েই সব জায়গায় থাকে। এবং এখানেও ইটস ফার্স্ট লাইন অর দ্য ইন্ট্রোডাক্টরি লাইন হ্যাজ বিন ইউজড অ্যাজ দ্য টাইটেল অফ দিস সনেট, দ্য প্রেজেন্ট সনেট। এখানেও এই প্রেজেন্ট সনেটটির প্রথম লাইনটিকেই সনেটটির টাইটেল হিসেবে ব্যবহার করা হয়েছে। সো ইট শুড নট বি টেকেন as the title of the sonnet or as the title of the present poem. Okay, here for the sake of a title, the sonnet has been entitled as per its first line. Anyways, we have already discussed about the sonneteer, that is William Shakespeare. William Shakespeare কে নিয়ে আমরা একজন সনেটিয়ার হিসাবে উইলিয়াম শেক্সপিয়ার এবং তার সম্পর্কে আমরা অলরেডি সংক্ষেপে আলোচনা করেছি। উই হ্যাভ ডিসকাসড ইন ব্রিফ অ্যাবাউট উইলিয়াম শেক্সপিয়ার, অ্যাবাউট হিজ কন্ট্রিবিউশন অ্যাজ আ সনেটিয়ার। তাহলে এখন আমরা সরাসরি সনেটটিতে যাচ্ছি। যেমনটা বলা হয়েছিল যে শেক্সপিয়ারিয়ান সনেট ইজ ডিভাইডেড ইন্টু 3 স্ট্যাঞ্জাস উইথ 4 লাইনস ইন ইচ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মূলত 3টে স্ট্যাঞ্জা রয়েছে এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জায় 4টি করে লাইন রয়েছে, অ্যান্ড followed by a concluding couplet in which we shall have 2 lines or we have 2 lines. এবং 3টি স্ট্যাঞ্জায় প্রত্যেকটিতে 4টি করে লাইন, 3 into 4 is equal to 12, and it is followed by a concluding couplet in which we have 2 lines. এবং সবার শেষে একটা concluding couplet আসছে যেখানে 2টো লাইন থাকছে, তাহলে সব মিলিয়ে 14টি লাইন। এবং একটা সনেটের অবশ্যই it will have 14 lines. এবং আমি এখানে আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে sonnet is not anything new to you, it's a genre that you have already acquainted with. তোমরা ইতিমধ্যে সনেট নামক জনরার সঙ্গে পরিচিত, কারণ in your previous class you had a sonnet too. প্রিভিয়াস ক্লাসেও তোমাদের সনেট ছিল। এনিওয়েজ, এখানে বলে নেওয়া ভালো সংক্ষেপে যে হোয়াট ডাজ সনেট নাম্বার 18 ইজ অল অ্যাবাউট। হোয়াট ইজ সনেট নাম্বার 18 অল অ্যাবাউট? সনেট নাম্বার 18 কী সম্পর্কে? সনেট নাম্বার 18-এ কবি বলছেন যে তার যে ইউথ, তার যে ইয়াং ফ্রেন্ড, তার ইয়াং ফ্রেন্ডের যে সৌন্দর্য, দ্য বিউটি দ্যাট ইজ ইয়াং ফ্রেন্ড পজেসেস, সেই বিউটিটা হচ্ছে আনপ্যারালাল, আনকম্পেয়ারেবল উইথ এনিথিং এলস। সেই বিউটিটা হলো ইউনিক, অদ্বিতীয়, অনুপম, এবং সেটা একেবারে এটা আনপ্যারালাল বিউটি, সেটার তুলনা কোনো কিছুর সঙ্গে যায় না, বা সেটার প্যারালাল আর কোনো সুন্দর জিনিস নেই। আর কোনো সুন্দর জিনিস কোনোভাবেই তার বন্ধুর সৌন্দর্যের মতো অতটা উৎকর্ষমানের নয়, বা তার বন্ধুর সৌন্দর্যটা একেবারে ইউনিক এবং অদ্বিতীয় বা অনুপম, আনপ্যারালাল এবং একই সঙ্গে আনকম্পেয়ারেবল উইথ। এবং কবি দেখছেন যে পৃথিবীতে সব কিছু হচ্ছে ক্ষণস্থায়ী, এভরিথিং ইজ সাবজেক্ট টু ডেথ অ্যান্ড ডিকে, এভরিথিং will die, will get decayed with the march of time. তাহলে কবি এটা মেনে নিতে পারছেন না যে
প্রকৃতির এই নিয়মে কবির বন্ধুর সৌন্দর্য একদিন ম্লান হয়ে যাবে বা হারিয়ে যাবে। So in order to immortalize his friend's beauty that he considers to be immortal এবং and eternal, তাহলে কবি তার বন্ধুর সৌন্দর্যকে ইটার্নাল করার জন্য, অমর করে রাখার জন্য, here he has used his verse, তিনি এখানে ব্যবহার করেছেন তার কবিতাকে as a mighty weapon, একটা যোগ্য অস্ত্র হিসাবে করার জন্য, to defeat the power of death or decay or as well as time। এখানে কবি ভার্সকে ব্যবহার করেছেন সময় বা মৃত্যু বা ক্ষয়, এই সব কিছুকে আমরা যদি একটি হিসাবে দেখি তাহলে এর সঙ্গে লড়াই করার জন্য, যেন এদের সঙ্গে লড়াই করে, মানে কবিতাকে হাতিয়ার হিসাবে নিয়ে সময় বা মৃত্যুর সঙ্গে লড়াই করে তাদেরকে হারিয়ে কি করতে পারেন কবি, তার বন্ধুর সৌন্দর্যকে অমর করে তুলতে পারেন। So the poet's intention behind writing this poem is to immortalize his friend's beauty in this world of death and decay। কবি তাহলে এই প্রচেষ্টা নিয়েই এই কবিতাটি লিখেছেন। So the poem deals with all this endeavor of the poet, that is William Shakespeare। তাহলে in a nutshell, সংক্ষেপে, in brief, আমাদেরকে এই বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝতে হবে যে throughout the sonnet the poet William Shakespeare has made an endeavor to immortalize his friend's beauty that he considers eternal. He has tried to immortalize his friend's beauty through the immortal lines of his verse। মানে কবির একটা চেষ্টা তার বন্ধুর সৌন্দর্যকে তার ভার্স বা তার কবিতার লাইনের মধ্যে দিয়ে ইমমর্টাল বা অমর করে রাখার। পুরো কবিতাটি বা পুরো সনেটটি কবির এই অদম্য প্রয়াস বা প্রচেষ্টার সাক্ষী বহন করছে এবং যেটাতে তিনি সফল হচ্ছেন বলে আমরা দেখতে পাচ্ছি এই কবিতায়। ওকে, সো লেটস বিগিন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা। প্রথম স্ট্যাঞ্জায় কবি বলছেন, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, আমি কি পারি তোমাকে সামারের বা গ্রীষ্মের একটি দিনের সঙ্গে তুলনা করতে। এবার কথা হলো এখানে গ্রীষ্মের দিনের কথা কেন আসছে। গ্রীষ্মকে আমরা যেভাবে দেখি ব্যাপারটা তেমন না। আমাদের কাছে গ্রীষ্ম দাবদাহের কাল, ইটস আ টাইম অফ স্কর্চিং হিট অ্যান্ড সানলাইট, উই আর নট হ্যাপি উইথ দ্য সিজন সামার। কিন্তু শীত প্রধান দেশের লোকেরা একঘেয়ে শীতকে পছন্দ করে না, তাদের কাছে সামারটা হলো তুলনামূলকভাবে কম্পারেটিভলি আ সিজন অফ কমফোর্ট, সিজন অফ হ্যাপিনেস, season of relief from the monotonous condition of prolonged winter। আমরা যেভাবে শীতকালকে গ্রীষ্মকালকে দেখি তারা সেভাবে গ্রীষ্মকালকে দেখি না। আমরা যেমন গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ হয়ে যাই এবং শীতকালকে আমরা মনে করি যে একটু আরামের বা একটু নিস্তারের সময়, তারা একইভাবে শীতে অতিষ্ঠ হয়ে যায় এবং তারা গ্রীষ্মকালকে একটা মনোরম ঋতু হিসাবে দেখে। তো আমাদের কাছে শীত বা বসন্ত যেমন সুন্দর একটা ঋতু, তাদের কাছে সামার বা গ্রীষ্ম হলো সুন্দর একটা ঋতু। সেজন্য সামার্স ডেটা হলো অ্যান এমবডিমেন্ট অফ বিউটি, সৌন্দর্যের একটা প্রতীক। এখানে সামার ডে কিসের প্রতীক? সৌন্দর্যের প্রতীক। হিয়ার সামার ডে স্ট্যান্ডস ফর বিউটি, হিয়ার সামার্স ডে স্ট্যান্ডস ফর বিউটি or anything that is so beautiful, so superior in its beauty। তো কবি প্রথম লাইনে বলছেন যে আমি কি পারি তোমাকে সামারের একটা দেশের সঙ্গে তুলনা করতে, তার মানে আমি কি পারি যে গ্রীষ্মের একটা দিনের সঙ্গে তোমাকে তুলনা করতে। আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে যে কবি এখানে তার বন্ধুকে গ্রীষ্মের একটি দিনের সঙ্গে তুলনা করার পারমিশন বা অনুমতি চাইছেন, কিন্তু না, এই প্রশ্নটি আসলে অনুমতি চাওয়ার জন্য করা হয়নি। Though it looks like a question, but this question has not been asked in order to ask for permission। কোনো রকম পারমিশন পাওয়ার জন্য এই প্রশ্নটি করা হয়নি। কবি তার বন্ধুর কাছে অনুমতি চাইছেন না যে তাকে অনুমতি দেওয়া হোক। যদি তিনি অনুমতি দেন তাহলে তিনি তার বন্ধুর সৌন্দর্যকে একটি গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করবেন না। কবি আসলে বলতে চাইছেন আমি কি করে পারি তোমাকে তোমার সৌন্দর্যকে গ্রীষ্মের একটি দিনের সঙ্গে তুলনা করতে। তার মানে আমি কখনোই পারি না তোমার সৌন্দর্যকে গ্রীষ্মের একটি দিনের সঙ্গে তুলনা করতে, কারণ গ্রীষ্মের সৌন্দর্য কোথায় আর তোমার সৌন্দর্য কোথায়। তোমার সৌন্দর্য অনেক বেশি, অনেক আলাদা। এনিওয়েজ, যেমন ফার্দার এক্সপ্লেনেশন গেলে আমরা বলতে পারি যে বাবা মায়েরা অনেক সময় বলতে পারে যে আমি কি তোর উপর রাগ করে থাকতে পারি,
আমি কি তোর উপরে রাগ করে থাকতে পারি? তার মানে তারা কিন্তু অনুমতি চাইছে না, তারা আসলে বলতে চাইছে কথাটা বলার মধ্যে দিয়ে তারা কখনোই আমাদের উপরে রাগ করে থাকতে পারেন না। তাহলে আমাদের বুঝতে হবে যে এটা সেই অর্থে কোনো কোয়েশ্চেন না, দো ইট ইজ ইন্টারোগেটিভ ইন স্ট্রাকচার বাট ইট সেজ সামথিং এলস। স্ট্রাকচারের দিক থেকে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আপাত দৃষ্টিতে মনে হলেও এটা ইট ডাজন্ট আস্ক ফর এনি পারমিশন অ্যাজ সাচ, এটা কোনো রকম অনুমতি চাইছে না, বরং এই প্রশ্নটি করার মধ্যে দিয়ে কবি আরও নিশ্চিতভাবে বলতে চাইছেন যে আমি কোনোভাবেই তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি না। দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। কেন বলছে যে দাউ আর্ট, ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি অনেক বেশি লাভলি, তুমি অনেক বেশি সুন্দর, অনেক বেশি চিত্তাকর্ষক। কখনোই একটা ইংরেজি জরুরি না যে প্রত্যেকটা ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ পাওয়া যাবে। প্রত্যেকটা সিনোনিমস বা সমার্থক শব্দ আসলে সমার্থক না। যেটা বিউটিফুল সেটা নাইস না, যেটা নাইস সেটা বিউটিফুল না, যেটা লাভলি সেটা বিউটিফুল নয়। লাভলি, নাইস, বিউটিফুল প্রত্যেকটি শব্দের একটি আলাদা আবেদন রয়েছে। তাহলে এখানে আমরা ধরে নিতে পারি যে কবি যেহেতু দেখছেন যে তার বন্ধুর সৌন্দর্য মোর লাভলি, মোর টেম্পারেট, অনেক বেশি আকর্ষণীয়, অনেক বেশি চিত্তাকর্ষক, অনেক বেশি সুন্দর, তাই তার বন্ধুর সৌন্দর্যকে তিনি কখনোই সামার ডের সঙ্গে তুলনা করে ছোট করতে পারেন না। তার মানে দ্য পোয়েট ডাজন্ট ওয়ান্ট টু কম্পেয়ার হিজ ফ্রেন্ডস বিউটি by to a summer's day. That means he doesn't want to compare his friend's beauty to a summer's day, because if he does so then that would be an injustice to his friend's beauty. তার মানে কবি বলতে চাইছেন আমি কখনোই তোমার সৌন্দর্যকে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি না, কারণ আমি যদি সেটা করি তাহলে দ্যাট উড বি অ্যান ইনজাস্টিস টু ইয়োর বিউটি। আমি যদি তোমার সৌন্দর্যকে গ্রীষ্মের একটি দিনের সঙ্গে তুলনা করি তাহলে তোমার সৌন্দর্যকে ছোট করা হবে, তোমার সৌন্দর্যের প্রতি ইনজাস্টিস করা হবে। তাই আমি কখনোই পারি না তোমার সৌন্দর্যকে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে। তার মানে বিউটি অফ আ সামার্স ডে ডাজন্ট গো উইথ দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড। কবির বন্ধুর সৌন্দর্যের সঙ্গে একটা সামার্স ডের সৌন্দর্য যায় না, ম্যাচ করে না। সেজন্যই আমি বলেছিলাম যে the poet has found his friend's beauty to be unparalleled and uncomparable with anyways. তাহলে কেন তোমার সৌন্দর্য গ্রীষ্মের দিনের সঙ্গে যায় না? কারণ গ্রীষ্মের একটি দিন সুন্দর হলেও রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। বলছে সে সময় যখন গাছে কচি, সুন্দর, আকর্ষণীয় ফুলের কুড়িগুলো আসে, এবং অবশ্যই প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে এই ফুল বা ফুলের কুড়িগুলোর একটা বড় অবদান রয়েছে। প্রকৃতি সুন্দর কীভাবে? একটা নারী যেমন সুন্দর হয় তার দৈহিক সৌন্দর্য এবং বিভিন্ন অলঙ্কারের যোগে, একইভাবে প্রকৃতিকে আমরা যদি সুন্দর বলি তার প্রকৃতির সুন্দর কীভাবে? প্রকৃতি তার নিজস্ব সৌন্দর্য, মেঘ, গাছপালা, ফুল, পাখি সব কিছু নিয়েই তো এগুলোকে আমরা তো অর্নামেন্ট হিসেবে দেখতে পারি। যেটা অর্নামেন্ট কী করে? অর্নামেন্ট সৌন্দর্যকে বাড়ায়, অর্নামেন্টেশনের কাজ করে। তাহলে প্রকৃতির সৌন্দর্যায়নে অংশগ্রহণকারী বা কন্ট্রিবিউট যে সমস্ত জিনিসগুলো করেছে তার মধ্যে আমরা ফুলের কুড়িকেও ধরতে পারি। তো বলছে যে ফুলের কুড়ি, এ সময় গাছের যে ফুলের সুন্দর সুন্দর কুড়িগুলো আসে, বলছে সে কুড়িগুলো অস্থায়ী, সেগুলো এক সময় ঝরে যায়। রাফ উইন্ডস, দমকা বাতাস, ডু শেক, ঝাঁকিয়ে দেয়, কাঁপিয়ে দেয় দ্য ডার্লিং বার্ডস অফ মে মাসের আকর্ষণীয় সুন্দর সেই ফুলের কুড়িগুলোকে, এবং মুহূর্তে যেটাকে আমরা সুন্দর বলে মনে করি সেই সুন্দরটা ঝরে পড়ে যায়। আমরা তখন বুঝতে পারি যাকে আমরা সুন্দর বলে দাবি করলাম বা ভেবেছিলাম সে সুন্দর হলেও আসলে ক্ষণস্থায়ী। তাহলে এখানে ব্যাপার হচ্ছে বাতাসকে এখানে হিয়ার দ্য উইন্ড হ্যাজ বিন এক্সপ্লেইনড অ্যাজ রাফ মানে নট ব্রিজ। এখানে উইন্ড কিন্তু ব্রিজ না, মনোরম বাতাস না, দমকা বাতাস। এবং এটা কি করে? ঝাঁকিয়ে দেয় গাছকে, বা তার তাড়নায়, সে দমকা বাতাসের ঝাপটায় সেই কুড়িগুলো পড়ে যায়। এখানে ডার্লিং কথাটার অর্থ কোনো অর্থেই, আমরা যে অর্থে ডার্লিং শব্দটা সাধারণত বুঝি যে বাবা বা মা তার সন্তানকে ডার্লিং বলছে, বা একজন নারী একজন পুরুষ বা একজন পুরুষ একজন নারীকে ডার্লিং বলে সম্বোধন করছে, সেই অর্থে এখানে ব্যবহার করা হয়নি। এখানে ডার্লিং শব্দ ব্যবহার করা হয়েছে টু মিন ডেলিকেট, টু মিন টেন্ডার, ইন দ্য সেন্স অফ টেন্ডারনেস অ্যান্ড ইন দ্য সেন্স অফ ডেলিকেসি। এই অর্থে এখানে ডার্লিং কথাটা ব্যবহার করা হয়েছে, আমাদের এটা বুঝতে হবে।
এনিওয়েজ, তাহলে সামারকে আমরা সুন্দর বলছি ঠিকই, কিন্তু সামারের সৌন্দর্য ক্ষণস্থায়ী। কেন বলছে? এ সময় ফুলের গাছে গাছে যে সুন্দর ফুলের কুড়ি আসে, দেখতে সুন্দর লাগে, কিন্তু সেই সুন্দর কুড়ি বড্ড অস্থায়ী এবং সেটা যে কোনো সময় দমকা বাতাসে ঝাপটায় ঝরে পড়ে যায়। আর কি? তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য মেনি ড্রব্যাকস দ্যাট সামার ডে হ্যাজ। একটা গ্রীষ্মের দিনের যে সমস্ত ড্রব্যাকসগুলো রয়েছে, কনস বা দুর্বলতা বা ত্রুটিগুলো রয়েছে, ঠিক যে কারণে কবি তার বন্ধুর সৌন্দর্যকে সামার ডের সঙ্গে তুলনা করতে চাইছেন না, সামারের ওই সমস্ত ড্রব্যাকস, ঘাটতি বা ত্রুটিগুলোর একটি হলো এটি, যে সামারের বিউটির পেছনে যে সমস্ত এজেন্টসগুলো রয়েছে তারা সুন্দর হলেও সেগুলো হচ্ছে অস্থায়ী। আর দ্বিতীয়ত কি? সামার বড্ড ক্ষণস্থায়ী। অ্যান্ড সামার্স লিজ হ্যাড অল টু শর্ট আ ডেট। প্রকৃতিতে সামা বা গ্রীষ্মকাল সুন্দর হলেও সেটা বড্ড কম সময়ের জন্য আসে, মানে ইটস ডিউরেশন ইজ টু শর্ট, ইটস লাস্টস ফর আ লং টাইম। কিন্তু কবি তো এটা মেনে নিতে চাইছেন না, কবি তো কখনোই কম্প্রোমাইজ করতে চাইছেন না। আমাদের এটা বুঝতে হবে, আমাদের এই বিষয়ে ক্লিয়ার থাকতে হবে যে দ্য পোয়েট ডাজন্ট ওয়ান্ট টু কম্প্রোমাইজ উইথ দ্য ফ্যাক্ট দ্যাট হিজ ফ্রেন্ড ইজ বিউটিফুল বাট হিজ ফ্রেন্ডস বিউটি উইল নট লাস্ট। আমাদের এই বিষয়টি বুঝতে হবে যে কবি কখনোই এটা মেনে নিতে পারছেন না যে তার বন্ধু সুন্দর, কিন্তু তার বন্ধুর সৌন্দর্য অস্থায়ী বা বেশি দিন টিকবে না, এটা তিনি মেনে নিতে পারছেন না। তাই সামাজ ডে সুন্দর, কিন্তু সামাজ ডের বিউটি তো তিনি দেখছেন অস্থায়ী। তাহলে এখানে সামার ডেজের আরেকটি ড্রব্যাক দেখানো হলো যে দ্য ডিউরেশন অফ সামার ইন দ্য মিডস্ট অফ নেচার ইজ টু শর্ট। প্রকৃতির বুকে সামারের স্থায়িত্ব খুব স্বল্প। Okay, coming to the next stanza. What the other drawbacks are? What are the other drawbacks that summer day has? অন্যান্য ড্রব্যাকসগুলো কি যেগুলো সামার ডেজ রয়েছে? এখানে আমরা আরেকটা ড্রব্যাক পাচ্ছি সামারের। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স। এখানে প্রথম কথা আমাদের বুঝতে হবে হোম ডাজ আই অফ হেভেন রেফার টু। এখানে আই অফ হেভেন কাকে রেফার করছে? কবিতায় কোনো কিছুকে ডিরেক্টলি রেফার না করে ঘুরিয়ে ফিরিয়ে রেফার করা হয়। ইটস আ ওয়ে অফ স্পিকিং। এটাকে সার্কামলোকিউশনও বলে। এটা অনেক সময় কবিতায় মাধুর্য আনার জন্য বা আলোচনার কি বলবো, সরাসরি না বুঝিয়ে আমরা অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে কোনো একটা বিষয়কে ইঙ্গিত করি বা বোঝানোর চেষ্টা করি, সহজ কথাটাকে আমরা ঘুরিয়ে বলার চেষ্টা করি। ঠিক আছে? তো এটাও তাই। এখানে আই অফ হেভেন বলতে আসলে সূর্যকে বোঝানো হয়েছে। হিয়ার আই অফ হেভেন রেফার্স টু সান। সূর্যকে এখানে আই অফ হেভেন বলে এক্সপ্লেন করা হয়েছে বা রেফার করা হয়েছে। তাহলে মূল কথা হলো হিয়ার আই অফ হেভেন রেফার্স টু নান আদার দেন সান অ্যান্ড ইটস আ রাউন্ড অ্যাবাউট ওয়ে অফ স্পিকিং। এটাকে সার্কামলোকিউশনও বলে। এই ফিগার অফ স্পিচ তোমরা পরবর্তীতে ইন ডিটেলস ইউ উইল কাম টু নো ইন দ্য হায়ার ক্লাসেস। কিন্তু এখানে এটুকু বোঝার চেষ্টা করবে যে এটাও একটা অলঙ্কার। ঘুরিয়ে কথা বলাটা একটা কায়দা এবং এটা একটা অলঙ্কার হিসাবে গণ্য হয়, এটা তোমাদের বুঝতে হবে। তাহলে এখানে দ্য আই অফ হেভেন আসলে ইন আ রাউন্ড অ্যাবাউট ওয়ে রেফার্স টু দ্য সান। তো বলা হচ্ছে গ্রীষ্মকালে সূর্য, আই অফ হেভেন ব্র্যাকেটটা তোমরা উইদিন ব্র্যাকেটস তোমরা লিখে রাখবে, সূর্য খুব উজ্জ্বলভাবে মাঝে মাঝে কিরণ দেয়, কিন্তু অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড। কিন্তু তাতে কি হঠাৎ করে আবার তার এই অদ্ভুত দীপ্তি, তার এই এত প্রভা, এত যে উজ্জ্বল দীপ্তি, সেটা অনেক সময় কি হয়, মুহূর্তেই আবার ম্লান হয়ে যায়। কখন? হোয়েন দ্য সান ইজ ওভারকাস্ট, হোয়েন দ্য সান ইজ হিডেন অর কাভার্ড উইথ আ প্যাচ অফ ক্লাউড। যে সূর্য এত উজ্জ্বলভাবে কিরণ দেয়, যার জন্য এখানে কবি একটা কমপ্লিমেন্ট ব্যবহার করেছেন। সেই কমপ্লিমেন্টটা কি? দ্য আই অফ হেভেন। এটাকে আমরা শুধু অ্যাডজেক্টিভ হিসাবে দেখব না, এটাকে আমরা দেখব অ্যাজ আ কমপ্লিমেন্ট। আই অফ হেভেন কথাটা এখানে একটা কমপ্লিমেন্ট হিসেবে কবি ব্যবহার করেছেন, সূর্যের জন্য একটা কমপ্লিমেন্ট। ইটস আ কমপ্লিমেন্ট ফর দ্য সান গিভেন বাই দ্য পোয়েট। তো আই অফ হেভেন কমপ্লিমেন্ট দিলেন সূর্যকে কেন? ফর ইটস ব্রাইটনেস, ফর ইটস কি বলবো, গ্ল্যামার, তার সৌন্দর্যের জন্য, এর দীপ্তির জন্য, ফর ইটস লুমিনাস কোয়ালিটি, তার উজ্জ্বল বৈশিষ্ট্যের জন্য। অথচ যাকে তিনি কমপ্লিমেন্ট করছেন আই অফ হেভেন হিসাবে, তার দ্যুতি বা তার জেল্লার জন্য, সেও মাঝে সাঝে কি হয়ে যায়, তার দ্যুতি, তার জেল্লাও
সূর্যের দ্যুতি বা জেল্লাও অনেক সময় ম্লান হয়ে যায় কার দ্বারা? বাই জাস্ট আ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, মেঘের এক টুকরো মেঘের দ্বারা তার দ্যুতি বা জেল্লা ঢাকা পড়ে যায়। তাহলে কবি তো এটাই মেনে নিতে পারছেন না যে তার বন্ধুর সৌন্দর্য কখনো ফ্লাকচুয়েট করবে, কমে যাবে, ঝরে যাবে, কার্টেইলড হবে, ট্রিমড হয়ে যাবে। এটা হি ডাজন্ট ওয়ান্ট টু কম্প্রোমাইজ উইথ দিস ফ্যাক্ট। কবির তো এটাই চেষ্টা যে তিনি তার বন্ধুর সৌন্দর্যকে একই রকম রাখতে চান। এই চেষ্টাটাকে নিয়ে হচ্ছে এই কবিতাটা। আচ্ছা, এবার দেখো কবির রিয়েলাইজেশন। দিস আর অল দ্য রিয়েলাইজেশনস দ্য পোয়েট ইজ শেয়ারিং উইথ আস। এগুলো সবই হলো কবির রিয়েলাইজেশন, যেগুলো কবি আসলে আমাদের সঙ্গে শেয়ার করছেন। কি বলছে এবার? and every fair from fair sometime declines. তাহলে উপরের এই সমস্ত বিষয়গুলো হলো the experiences that the poet has himself experienced in life. পরবর্তীতে কবি বলছেন and every fair from fair sometime declines. প্রত্যেকটি সুন্দর জিনিস থেকে সৌন্দর্য ধীরে ধীরে ঝরে যায়, কমে যায়, রিডিউস হয়ে যায়। এটা তো বাস্তব। কবি এটা লিখতে গিয়ে কিন্তু কখনোই বাস্তব থেকে দূরে সরে যাননি। তাই আমরা কখনোই বলতে পারবো না যে দ্য পোয়েম ইজ ফার অ্যাওয়ে ফ্রম রিয়ালিটি। না, কবির এই রিয়েলাইজেশনটা ইজ বেসড অন দ্য হার্ড রিয়ালিটি, হার্ডকোর রিয়ালিটি। কবি বাস্তবের কথা বলছেন, তিনি বাস্তব থেকে দূরে সরে আসেননি, তিনি শুধু কল্পনার কথা বলেননি। এখানে কবি বলছেন তার অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন যে প্রত্যেকটা সুন্দর জিনিস থেকে সৌন্দর্য ধীরে ধীরে হ্রাস পায়, ক্রমহ্রাসমান, সরে যায়, উবে যায়, উড়ে যায়, ম্লান হয়ে যায়। এখানে ফেয়ার এবং ফেয়ার এই কথাটা দুই জায়গায় রয়েছে, কিন্তু দুটো ফেয়ার এক জিনিস না। এখানে ফার্স্ট ফেয়ার এবং সেকেন্ড ফেয়ারকে আমরা কনফিউজ করব না। Here we should not the first fair, initial fair with the later fair. We should not confuse these two words. And every fair from fair sometime declines. পরবর্তী ফেয়ার মানে যদি আমরা প্রত্যেকটি সুন্দর জিনিসকে ধরি তাহলে সেখান থেকে সৌন্দর্য ধীরে ধীরে ম্লান হয়ে যায়। তো কবি এটাই বলতে চাইছেন। তার মানে একটি বস্তু ঠিক সেটা ঠিক যে একটি বস্তু ঠিক যে কারণে সুন্দর, ওর এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো যেটা তাকে বিউটিফুল করেছে, সেই সমস্ত বিউটিফুল ইনগ্রেডিয়েন্টসগুলো ধীরে ধীরে সেই বিউটিফুল অবজেক্ট থেকে কি করে? ধীরে ধীরে একে একে হ্রাস পায়, সরে যায়। যেমন হয়তো একটা গাছ, a tree as a whole looks beautiful. Why? Because it has green leaves, it has tender green leaves. সেই টেন্ডার গ্রিন লিভসটা ধীরে ধীরে কি হয়ে যায়? হলুদ হয়ে যায়, ব্রাউন হয়ে যায়, ঝরে পড়ে। তারপরে a tree is beautiful. Why? Because of its white blossoms. তাহলে সেই হোয়াইট ব্লজমসের ক্ষেত্রে, সেই হোয়াইট ফুলগুলোর ক্ষেত্রে তার পাপড়িগুলো এক এক করে কালচে হয়ে সব ঝরে পড়ে যাচ্ছে। তাহলে এর ফলে কি হচ্ছে? ক্রমশ গাছটি, যাকে আমরা অ্যাজ আ হোল বিউটিফুল বলছি, সেটা ধীরে ধীরে তার সমস্ত বিউটিফুল ইনগ্রেডিয়েন্টকে হারাচ্ছে। এর ফলে কি হচ্ছে? এই গাছটিকে যদি আমরা লার্জার অবজেক্ট হিসাবে ধরি, an embodiment of beauty, a beautiful thing, তার মধ্যে থাকা প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্ট যেটা গাছটিকে সুন্দর করে তুলেছে, সেটা পেটালস হোক, সেটা লিভস হোক, ব্রাঞ্চেস হোক, টুইগস হোক, এগুলোকে যদি আমরা বিউটিফুল ইনগ্রেডিয়েন্টস হিসাবে দেখি, তাহলে এগুলো ধীরে ধীরে সেখান থেকে হ্রাস পেয়ে যাচ্ছে এবং অ্যাজ আ হোল গ্র্যাজুয়ালি কী হচ্ছে? সমস্ত সৌন্দর্যটাই ম্লান হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, দ্বিতীয়ত ফেয়ার রেফার্স টু লার্জলি an object of beauty, এবং প্রথম ফেয়ার রেফার্স টু the ingredients or the agents that makes a particular object beautiful. তাহলে এই বিষয়টা ভালো করে এখানে বুঝে নাও। কবি তার বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলছেন যে প্রত্যেকটি সুন্দর জিনিস থেকে সৌন্দর্য ধীরে ধীরে ম্লান হয়ে যায়, হারিয়ে যায়, উবে যায়। যেমন একটা ফুল থেকে ধীরে ধীরে পাপড়িগুলো খসে পড়ে, একটা গাছ থেকে ফুল খসে পড়ে, পাতা খসে পড়ে, যা সব কিছু মিলিয়ে একটা গাছকে অ্যাজ আ হোল সুন্দর করে তোলে। এই লাইনটা ভীষণভাবে রিয়ালিটির কথা বলছে। দিস লাইন ইজ বেসড অন হার্ড রিয়ালিটি। আর এই যে সৌন্দর্য উবে যায়, নষ্ট হয়ে যায়, কমে যায়, গেটস রিডিউসড, কমে যাচ্ছে, এটা কিভাবে হচ্ছে? কেন হচ্ছে এটা? বাই চান্স, কারণ এটা অদৃষ্টের লেখা, এটা নিয়তি। গোলাপের ওই
গাছের মধ্যেই লেখা আছে যে সেখানে গোলাপের ফুল হবে, আবার সেই গাছের মধ্যেই লেখা আছে মানে নিহিত আছে সেই গোলাপের মৃত্যু। গোলাপের গাছেই লেখা আছে একটি গোলাপের প্রস্ফুটিত হওয়া, আবার সেই গাছের মধ্যে নিহিত রয়েছে সে প্রস্ফুটিত গোলাপ বা ফুলটির মৃত্যু। এবং এটা লিখন, এটা প্রোগ্রামড, ইট ইজ অলরেডি প্রোগ্রামড বাই নেচার। প্রতিটি গাছ, প্ল্যান্ট, হিউম্যান বিংস, এনি আদার ক্রিয়েচার্স, এনি আদার অবজেক্টসের মধ্যে, প্রত্যেকটি সৃষ্টির মধ্যেই তার মৃত্যু নিহিত। তো এটাকে যদি আমরা চান্স বা ভাগ্য হিসাবে দেখি, অদৃষ্ট নিয়ম হিসাবে দেখি, তাহলে তবুও তার নড়চড় হওয়ার নয়। আর এটাকে যদি আমরা অর নেচার্স চেঞ্জিং কোর্স হিসাবে দেখি, প্রকৃতির নিয়ম হিসাবে দেখি, যে নিয়ম, যে প্রকৃতি সবসময় পরিবর্তনের পথে হাঁটে, প্রকৃতিতে কোনো কিছু স্থায়ী না, এভরিথিং কিপস অন চেঞ্জিং। যে আজ শিশু, সে কাল তরুণ, পরে সে যৌবনে পা দেবে, তারপর সে বার্ধক্যের দিকে এগিয়ে যাবে। এই জন্ম এবং এই যে এগিয়ে যাওয়া, বার্ধক্য, তরুণ প্রজন্ম এবং মৃত্যু, এই চেঞ্জিং কোর্সের মধ্যে দিয়ে প্রত্যেকটা অবজেক্টকে যেতে হবে, প্রতিটি লিভিং এজেন্টকে যেতে হবে, লিভিং বিংকে যেতে হবে। তাহলে এই নিয়মটা, দিস ল ইজ সামথিং আনট্রিমড। This law, untrimmed means this law is something that you cannot curtail, you cannot change, you cannot temper. এই lawটা untrimmed, this law cannot be untrimmed, that is this law cannot be changed. This law and order cannot be manhandled, this law and order cannot be tampered with or fabricated. তুমি এই নিয়মটা বদলাতে পারবে না। Human beings cannot change this law of change. Nature has its own law, own rules and regulations. তাহলে মানুষ কখনোই এই নিয়মকে বদলাতে পারবে না। প্রকৃতির নিয়মে জন্ম, ক্রমবৃদ্ধি, বিকাশ এবং মৃত্যু একদিন হবেই। খুব সংক্ষেপে এবং খুব সূক্ষ্মভাবে দ্য জার্নি অফ লাইফকে এখানে দেখানো হয়েছে, which is applicable in case of every being, every creature. বুঝতে হবে। তাহলে এই কবিতায় কবি কখনোই রিয়েলিটি থেকে দূরে সরে যাননি, আমরা বুঝতে হবে এখানে। এবারে কবি বলছেন, কামিং টু দ্য নেক্সট স্ট্যাঞ্জা, আই মিন দ্য থার্ড স্ট্যাঞ্জা, কবি বলছেন তাহলে যে প্রকৃতিতে আমরা দেখছি সব কিছুই অস্থায়ী, সব সৌন্দর্যই ক্ষণস্থায়ী, সব কিছুই ক্ষয় হয়ে যাচ্ছে, এভরিথিং ইজ সাবজেক্ট টু ডেথ অ্যান্ড ডিকে, নাথিং ক্যান এসকেপ দ্য হার্ডকোর রিয়ালিটি অফ ডেথ, টাইম। ইয়েস, none can escape the mar of time, none can escape the impact of time, none can escape the inevitability of death. কোনো কিছুই মৃত্যুকে এড়াতে পারছে না, ক্ষয়কে এড়াতে পারছে না, সব কিছুই ক্ষয়িষ্ণু। সেখানে কি করে আমি পারবো বা কি করে আমি পারি তোমার সৌন্দর্যকে স্থায়ী করে রাখতে। তো কবি বলছেন যেখানে সব কিছু এইভাবে ক্ষয় হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, তোমার সৌন্দর্য কখনোই ম্লান হয়ে যাবে না। এখানে ইটার্নাল সামার, হিয়ার দ্য ওয়ার্ড সামার ইজ সিনোনিমাস উইথ হিজ ফ্রেন্ডস বিউটি। এখানে সামার শব্দটা, হিয়ার দ্য ওয়ার্ড সামার ডাজ নট রেফার টু এনি সিজন। এখানে সামার কথাটি কোনো ঋতুকে রেফার করছে না, এখানে সামার কথাটা আসলে বিউটির সিনোনিম হিসাবে ব্যবহার হয়েছে। এখানে সামারও যা, বিউটিও তাই। তার কবি এখানে তার বন্ধুর সৌন্দর্যকে সামার বলে রেফার করেছেন। তো কবির কাছে তার বন্ধুর সৌন্দর্য কেমন? ইটার্নাল। তাহলে খুব ভালো করে বুঝে নাও, ইউ শুড নট বি কনফিউজড, ইউ শুড নট হ্যাভ এনি কনফিউশন, বাট তাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, তোমার চিরস্থায়ী সৌন্দর্য কখনোই ম্লান হয়ে যাবে না। তাহলে যদি প্রশ্ন আসে, হোয়াট ডাজ ইটার্নাল সামার রেফার টু, তাহলে ইন দিস লাইন ইটার্নাল সামার রেফার্স টু the beauty of the friend's poet, which the poet considers to be eternal. এখানে সামার কখনোই একটা ঋতুকে রেফার করছে না, এখানে সামার আসলে রেফার করছে তার বন্ধুর সৌন্দর্যকে। তার মানে এখানে হিয়ার দ্য ওয়ার্ড সামার ইজ সিনোনিমাস উইথ বিউটি। যেমন আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনার বয়স কত বা কতদিন এখানে আসা হয়নি, তা ধরুন আমি 5 বছর কোনো জায়গায় যাইনি বা 5 বছর ধরে আমি জায়গায় আসেনি, তাহলে আমি তো বলতেই পারি যে আমি 5টি বসন্ত ধরে এখানে আসেনি, বা আমি 5টি বর্ষা ধরে এখানে আসেনি, বা আমি 5টি গ্রীষ্ম ধরে এখানে আসেনি, 5টি শরৎ আমি এখান থেকে অনুপস্থিত ছিলাম, 5টি শরৎ, 5টি গ্রীষ্ম, 5টি বর্ষা দিয়ে আসলে আমি 5টি বছরকে রেফার করছি। তাহলে দিস ইজ সামথিং, লিটারেচার এটাই। এখানে প্রত্যেকটি শব্দ তার চেনা অবয়ব
বা কাঠামোর বাইরে গিয়েও ব্যবহার হয়। এনিওয়েজ, তার কবি বলতে চাইছেন কিন্তু বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু সবাই যে পথে হেঁটেছে ক্ষয়ের পথে, মৃত্যুর পথে, সে পথে তোমাকে আমি হাঁটতে দেবো না। আই ওয়ন্ট লেট ইউ ওয়াক অন দ্য সেম পাথ অফ ডিস্ট্রাকশন অ্যান্ড ডেথ অ্যান্ড ডিকে। তাহলে কি তোমার সৌন্দর্য কখনোই ম্লান হয়ে যাবে না। ইটার্নাল মিনস, তাহলে কবি মনে করছেন তার বন্ধুর সৌন্দর্য হচ্ছে ইটার্নাল, চিরস্থায়ী, পার্মানেন্ট, দ্যাট ইজ নট সাবজেক্ট টু ডেথ অ্যান্ড ডিকে, টাইম অ্যান্ড ডিস্ট্রাকশন। কবি আরও বলছেন জোর গলায়, নর লস পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ও ওয়েস্ট, তুমি যে সৌন্দর্যের অধিকারী সেই সৌন্দর্য কখনোই হরণ হওয়ার ভয় নেই, সেই সৌন্দর্য হারিয়ে যাবে না। নর লস পজেশন অফ দ্যাট ফেয়ার, যে সৌন্দর্য দাও ও ওয়েস্ট তুমি অর্জন করেছ বা অর্জন করে আছো, ওন করে আছো, সেই পজেশন, সেই সৌন্দর্যের সম্পদ, সৌন্দর্যকে এখানে সম্পদ হিসাবেও দেখানো হয়েছে, সেটা হরণ বা হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডার্সড ইন হিজ শেড, মৃত্যুও অহংকার করে, দম্ভ প্রকাশ করে তাকে তার কালো ছায়ার অধীনে তোমাকে গ্রাস করতে পারবে না। নর শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডার্স ইন হিজ শেড, এখানে ডেথকে পার্সনিফাই করা হয়েছে, এখানে ডেথকে দেখানো হচ্ছে অ্যাজ আ লিভিং এজেন্ট, যেন মৃত্যু হচ্ছে কি একটা বলা যেতে পারে মাইটি ক্রিয়েচার, অ্যাজ ইফ ডেথ আ মাইটি ক্রিয়েচার, অর অ্যাজ ইফ ডেথ ইজ আ জায়ান্ট লাইক creature that is so mammoth, so huge in its structure, in its size, so enormous in its size, and it will approach towards you, এটা তোমার দিকে এগিয়ে আসবে, and under its shade you will lose your own identity and existence। এখানে মৃত্যুকে দেখানো হয়েছে যেন সেরকম একটা ফিগার হিসাবে যে তোমার দিকে ধাবমান এগিয়ে আসবে এবং তার কালো ছায়ার তোমাকে গ্রাস করে নেবে এবং তার কালো ছায়ায় তুমি তোমার এক্সিস্টেন্স হারিয়ে ফেলবে না। নর শ্যাল ডেথ ব্র্যাগ, মৃত্যু কখনোই বড়াই বা অহংকার করতে পারবে না। দ্য ওয়ান্ডার্স ইন শেড, এবং তোমাকে কখনোই গ্রাস করে নিতে পারবে না তার কালো ছায়ার মধ্যে। ওকে, হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রোয়েস্ট, কেন পারবে না? কারণ আমি ব্যবস্থা করেছি কি করার, তোমাকে ইমর্টাল করার। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রোয়েস্ট, কারণ আমার এই লেখা কবিতার মাধ্যমে, আমার এই লেখা কবিতায় আমি তোমার সৌন্দর্য এবং তোমার কথা মেনশন করে দেব, উল্লেখ করে দেব, তোমাকে আমি উল্লেখ করে দিব আমার কবিতার মধ্যে, তোমার সৌন্দর্যের কথা আমি লিপিবদ্ধ করে দিব আমার এই কবিতায়, এবং আমার এই কবিতা মাধ্যমে তুমি অমর হয়ে থাকবে। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রোয়েস্ট, যে সময়ের সঙ্গে সঙ্গে তুমি বেঁচে বড়তে থাকবে, মৃত্যু তোমাকে স্পর্শ করতে পারবে না। এখানে হোয়েন ইন ইটার্নাল লাইন্স, হিয়ার লাইন্স রেফার টু দ্য লাইন অফ দিস ভার্স, এখানে কবি লাইন্স বলতে আসলে তার কবিতার লাইনগুলোকে বুঝিয়েছেন, বা আমরা অন্তর্নিহিত অর্থে হলে বলতে পারি এখানে লাইন্স বলতে কবি আসলে তার ভার্সকে বুঝিয়েছেন, দ্য পাওয়ার অফ ভার্স। কবি এখানে তার পাওয়ার অফ ভার্সকে বুঝিয়েছেন যে কবিতার এই লাইনগুলো হচ্ছে অমর, এবং এই লাইনে আমি তোমাকে লিপিবদ্ধ করে দিয়েছি, তোমার নাম আমি এখানে নথিভুক্ত করে দিয়েছি, এবং আসন্ন সময়ে তুমি বেঁচে বড়তে থাকবে। টু টাইম দ্য গ্রোয়েস্ট, টু টাইম, আসন্ন যে সময়, সেই সময়ে তুমি বেঁচে বড়তে থাকবে, তোমার এক্সিস্টেন্স কখনো এই ক্রাইসিসের মধ্যে যাবে না। ইউ উইল নেভার সাফার ফ্রম এনি টাইপ অফ এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। কারণটা হলো সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, এটা কনক্লুডিং স্ট্যান্জা। যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, চোখ দিয়ে দেখবে, মানে মানুষ বেঁচে থাকবে, সো লং লিভস দিস, ততদিন এই কবিতাও বেঁচে থাকবে। মানুষ যতদিন বাঁচবে, মানুষ ততদিন কবিতাও পড়বে, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং যতবার তারা কবিতা পড়বে তুমি এই কবিতার মধ্যে দিয়ে চিরদিনের মতো বেঁচে থাকবে। তাহলে হিয়ার দ্য পোয়েট হ্যাজ অ্যাকচুয়ালি ইউজড হিজ পাওয়ার অফ ভার্স টু ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি as well as his friend in this world of flux and transience, death and decay। তাহলে বলতে পারি আমরা যে যেন কবি একটি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন এই বিষয়টি, যে কি করে এই ওয়ার্ল্ড যেটা ক্ষয়িষ্ণু সেখানে তিনি তার বন্ধুর সৌন্দর্যকে টিকিয়ে রাখবেন। এবং সত্যি ফার্স্ট লাইনটাকে আমরা যদি একটা চ্যালেঞ্জ হিসাবে দেখি, তাহলে দেখব আমরা লাস্ট স্ট্যান্জায় গিয়ে কবি সেই চ্যালেঞ্জটিকে
কী করলেন, ফুলফিল করলেন। বা ফার্স্ট লাইনটিকে আমরা যদি একটা প্রমিস হিসাবে দেখি, তাহলে শেষ স্ট্যান্ডায় গিয়ে আমরা বলতে পারি কবি সেই প্রমিসটিকে ফুলফিল করলেন। ঠিক আছে, পরবর্তীতে আমরা এই কবিতার ইম্পর্টেন্ট লাইন্সগুলো নিয়ে আলোচনা করব এবং প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন কিপ অন রিডিং the poem and the other text that you have. Thank you.